মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের, ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা, জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। আগামী ডিসেম্বরে নির্বাচন চান তারেক রহমান, বললেন এই সরকার জবাবদিহিমূলক নয়, আন্দোলন শুরু করলে 24 ঘন্টাও টিকবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা, ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা, ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। উপদেষ্টার সঙ্গে বৈঠকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন রাজনৈতিক দলের নেতারা। ভোটের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের। ভোটের নির্দিষ্ট সময় ঘোষণা করলেই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তারা। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান তাদের। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে শুরু হয় রাজনৈতিক সংলাপ। রোববার প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ 11 দলের শীর্ষ নেতা। প্রায় ঘণ্টাখানিক চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দেন তিনি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। আর রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। পরে দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠক করেন। নির্বাচনের আগে অন্তত কিছু গণহত্যার মামলার বিচার শেষ করার দাবি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এদিকে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পাশাপাশি ভোটের নির্দিষ্ট তারিখ দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত, ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি, সেটা যেন সম্পন্ন হয়। ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। পরে প্রেস সেক্রেটারি জানান, নির্বাচনের তারিখ 30 জুন পার হবে না। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নেতাদের বলেছেন তিনি যতদিন থাকবেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে, বরং অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে ডক্টর ইউনূস সরকারের। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানান, বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম বন্দর। শেয়ার বাজারকে বিশ্বমানের গড়ে তুলতে সংস্কার করা হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে সিএমজেএফ টকের। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডক্টর ইউনূস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন, ২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন। এটা এসে আগেকার সময়ের যে ক্যারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তো এটাতে সবাই অবাক হয়ে যান যারা বিদেশি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে তারেক রহমান বলেছেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি। বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের শপথ হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকার এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটা গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না।
অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াত ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে, শুধু গালি না, ধিক্কার দিলে মারতেও চাইতে পারবে। এবার অবস্থা একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে আস্থা পাবে। জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি। রোববার সকালে চট্টগ্রামে প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো, এটাকে ভেঙে তোরমার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার, এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয় ঐকমত্য তৈরি হয়েছে, তবে যেসব বিষয় ঐক্য হবে না সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সামগ্রিক সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন বক্তারা। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনরা।
এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটনের মতামত তুলে ধরেন বক্তারা। বলেন 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। রাজনৈতিক দলগুলি আসলে কি অবস্থান নেবেন সেটা পরিষ্কারভাবে তাদের 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 প্লেসে থাকতে হবে। তারা যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচনে পরিষ্কারভাবে তাদেরকে ঘোষণা দিতে হবে যে নারী বিষয়ে তারা কি অবস্থান নেবেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সিদ্ধান্ত গ্রহণের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। ফুটপাত ছাপিয়ে এখন প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী বাজার। মাঝ রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে সদাই করছেন অনেকে। এতে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। অফিসে যাতায়াতে চরম ভোগান্তিতে কর্মজীবীরা। আবার ময়লা আবর্জনার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অস্থায়ী বাজার সরাতে গেলে প্রশাসনের সঙ্গে দোকানিদের চলে ইঁদুর বিড়াল খেলা। হচ্ছে না কোনো সমাধান। সিফাত আল শাহরিয়ার এবং মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে গণপরিবহন, রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কমাসে ফুটপাত ছাড়িয়ে ভাসমান বাজার দখলে মূল সড়কও। তাতে নষ্ট হচ্ছে পরিবেশ, পাল্লা দিয়ে বাড়ছে জনভোগান্তি। আর এটি এখন মিরপুর থেকে মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, রাজধানীর ব্যস্ততম এসব এলাকার চিত্র। রাস্তার পাশে এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ যারাই আসে খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারতেছে না। মাছের গন্ধটা বড় দুরন্ত গন্ধ, বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। আর এসব ভাসমান দোকানের পরিধি বেড়ে এখন মাঝ রাস্তায়। কেউ মোটরসাইকেল, কেউ বা ব্যক্তিগত প্রাইভেট কার থামিয়ে করছেন বাজার সদাই। এতে 20 থেকে 30 সেকেন্ডের পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। তবে এ ভোগান্তি নিয়ে ক্রেতা বিক্রেতা কারোই ভ্রুক্ষেপ নেই। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কাজে বা প্রয়োজনে বের হওয়াদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে। মাছ বিক্রি করে বা তরকারি বিক্রি করে ভ্যানওয়ালারা, ওনারা অনেক সময় রাস্তার মাঝখানে আসে। এই সকালবেলা যে অফিস টাইমটা অনেক যানজট হয়। এমনি সচরাচর আপনার রাস্তা অনেক সময় যদি যানজট না থাকে তাহলে ফ্রি থাকে। বাজার পাতে আমাকে 20-30 মিনিট আধা ঘন্টা লাগে। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এটা কি দাঁড়ানোর জায়গায়? না না না, পিছনে যানজট সৃষ্টি হয়ে গেছে। না, দাঁড়ানোর জায়গা না তো, এখানে তো দাঁড়াই নেই। এইভাবে আছেন কেন এখানে আপনি? কো দাঁড়াইছি, এখানে ব্রেক করলাম। সবকিছু সংস্কার হচ্ছে, এই বাজারের ক্ষেত্রেও সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি। শুধু মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি নয়, রাজধানীর অন্যান্য এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিও এসব অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় নিজেরাই এখন এসব দোকানের মালিক বলে দাবি তাদের। সামনে পিছনে গাছপালা বইছে, গাড়ি তো, এই কারণে আমরা একটু সামনে। কাস্টমার দাঁড়া রয়েছে, লেগে দাঁড়াইছে। কাস্টমার তো আপনি সাইডে গেলেও পারবেন। জি ভাই। এই ভোগান্তির শেষ কোথায় তা যেন কারোই জানা নেই। তবে সড়কে ভাসমান দোকান ও বাজার সরাতে আইন প্রয়োগ করতে গেলে চলে টম এন্ড জেরি খেলা। লোকবল সংকটের কারণ দেখিয়ে সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে একক কোনো প্রতিষ্ঠান নয়, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলো এগিয়ে এলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সবারই একটা কিন্তু ভূমিকা রয়েছে। শুধু পুলিশ, আপনি আজকে কিছু লোককে আমি উচ্ছেদ করলাম, আবার একটু পর আবার এসে দখল করলো, সেটা কাম্য না। আমরা চাই সবাই আইনটা মেনে চলুক, সবাই তাদের যার যার অবস্থান থেকে ভূমিকাটা রাখবে। আমাদের সিটি কর্পোরেশনের সেই সেট আপ কিন্তু নাই যে আমি একদম রাস্তাতে আমার লোক বসিয়ে রাখবো। সম্মিলিত এফোর্ট দরকার। আমরা যেমন কাজ করব, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, সংশ্লিষ্ট যারা আছে সেখানে তারা কাজ করবে সেই জায়গাটিতে, এবং
কমিউনিটিতে যারা আছেন তাদের একটি দায়িত্ববোধের বিষয় আছে। রাজধানীতে এসব অস্থায়ী বাজার ব্যবস্থায় যানজটে দীর্ঘ সময় অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তবে সড়ক ও ফুটপাতে চলাচলে ভোগান্তি নয়, নগরবাসী চাওয়া সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটবিহীন এক শহর। সকলের দাবি দ্রুত এই বাজার ব্যবস্থাকে স্থানান্তর করা হোক। তবে প্রশাসন বলছে শুধুমাত্র বিক্রেতাকে সরিয়ে নয়, পাশাপাশি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরও সচেতন হতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া এই বাজার ব্যবস্থা কখনোই এখান থেকে স্থানান্তর করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটের আকার বাড়লেও তুলনামূলক বাড়ছে না শস্য খাতের বরাদ্দ। টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে এ খাতে মোট বাজেটের 10% অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও কমছে ভর্তুকির পরিমাণ। উৎপাদন পর্যায়ে কৃষকের ব্যয় কমানো গেলে ভোক্তারাও স্বস্তিতে থাকবেন বলে মত তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়লেও এখনও বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি কৃষি। তাই জাতীয় বাজেটের নতুন পরিসংখ্যান আসলেই এ খাতে প্রত্যাশা বেশি থাকে অংশীজনদের। কিন্তু বছর ভেদে বাজেটের আকার বাড়ছে, কিন্তু অঙ্ক বাড়ছে না কৃষিতে। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। চাহিদার অনুপাতে 1 দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর দাঁড়িয়েছে 5.94%। এতে সামগ্রিকভাবে কৃষির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4% পূরণ হচ্ছে না। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের পরামর্শ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য এ খাতে বরাদ্দ দিতে হবে মোট বাজেটের ন্যূনতম 10%। আমাদের উচিত হবে যে যেমনিভাবে কৃষি খাতে, শস্য কৃষি খাতে মোট বাজেট বাড়ানো, ঠিক তেমনিভাবে ভর্তুকি বাড়ানো। নিদেন পক্ষে অন্ততপক্ষে 10%, অন্ততপক্ষে বাজেটের 10% হিস্সা কৃষি খাতের জন্য, শস্য কৃষি খাতের জন্য সংরক্ষণ করা উচিত এবং মোট বাজেটের প্রায় 5% কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত। এদিকে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে কমানো হয়েছে ভর্তুকির পরিমাণ। বিশ্বদাতা সংস্থার চাপে আসন্ন বাজেটেও কমতে পারে এর পরিমাণ। কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত, মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় কৃষককে সহায়তা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। সামগ্রিক একটা উন্নয়নের যে পরিকল্পনা, সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। কৃষিতে সঠিক তথ্যের বড় ঘাটতি। সমৃদ্ধ কৃষিখাত গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটির প্রয়োজন আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এনবিআর সংস্কারে অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছেন অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়া রাজস্ব নীতি পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে। এদিকে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর তা প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। রোববার সকালে বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেন শ্রমিক কর্মচারীরা। এ সময় ব্যানার টাঙিয়ে প্লেকার্ড হাতে প্রতিবাদী স্লোগান দেন তারা। পাশাপাশি এনসিটি বেসরকারীকরণ সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়া বন্দর সংস্কারের 8 দফা দাবিতে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র জনতা। নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে 150 টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়া সর্বনিম্ন মূল্য 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা করা হয়েছে। এদিকে চামড়া রফতানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
অন্যান্য বছরের মতো এবারও ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবার প্রতি বর্গফুট গরুর চামড়ায় গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ঢাকা ও ঢাকার বাইরের চামড়ার দাম চূড়ান্ত করা হয়েছে। খাসি ও বকরির কাঁচা চামড়ার দামও গতবারের তুলনায় ২ টাকা বাড়িয়ে চূড়ান্ত করা হয়। তবে গতবারের তুলনায় ১৫০ টাকা বাড়িয়ে গরুর ছোট চামড়ার সর্বনিম্ন দাম চূড়ান্ত করা হয়েছে ঢাকায় ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। কাঁচা চামড়া সংরক্ষণকে এবছর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পর ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। এদিকে কাঁচা চামড়া রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। নষ্ট হওয়ার হাত থেকে কাঁচা চামড়া রক্ষায় এবার মাদ্রাসা ও এতিমখানায় ৩০,০০০ টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটে পিছিয়ে পড়ছে দেশের রফতানিমুখী শিল্প খাত। তার উপর বাড়তি চাপ বাড়িয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদ। এমন পরিস্থিতির কথা তুলে ধরেছেন রফতানি খাতের ব্যবসায়ীরা। গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের সংকটের কথা তুলে ধরে বলেন, দ্রুত ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। এর মধ্যে যোগ হয়েছে উচ্চ সুদের হার। এসবের প্রভাব পড়ছে রফতানিতেও। এমন দাবি করেছেন রফতানিমুখী বিভিন্ন শিল্প খাতের মালিকরা। গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আগের সরকারের সময় ব্যবসা বাড়াতে সহায়তা করা হয়নি, চলমান করনীতিও ব্যবসার জন্য অন্তরায়। সরকারের কোন প্রশাসনটা লুটপাট করতে সহযোগিতা করে নাই? ব্যাংক দখল করতে সহযোগিতা করেছে, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে, লাইফ ইন্স্যুরেন্স পর্যন্ত দখল করে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু এগুলোর তো বিচার হচ্ছে না। আমার গ্যাস বিল দিতে পারতেছি না, ব্যাংক লোন দিতে পারতেছি না, আমাকে জেলে ঢুকাই দিতেছে। ব্যবসায়ীরা বলেন, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ালে রফতানির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো সুদহার কমানোর পরামর্শ তাদের। গ্যাস বন্ধ করো, দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানো হলো, ক্লাসিফিকেশন আইন চেঞ্জ করা হলো, শ্রমিকদের বেতন বাড়ানো হলো। আর অন্যদিকে আপনারা বলতেছেন আমাদেরকে বিশ্ব বাজারের সাথে কম্পিটিশনে যাতে আমরা কম্পিটিটিভ হই, সঠিক সময়ে বেতন দিতে হবে, আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে, আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে। আজকে যদি আপনারা আমাদের এই ক্রন্দন না শুনেন, আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে। এ সময় জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। অনুকূল আবহাওয়ায় পর্যাপ্ত উৎপাদন হলেও মাঠ পর্যায়ে ক্রুড মজুত করে রাখায় কোরবানির পশুর চামড়ায় ব্যবহৃত লবণের দাম বেড়েই চলেছে। গত এক মাসের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। মিল মালিকদের অভিযোগ, ৬০ থেকে ৭০% ক্রুড লবণ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে গর্ত করে মজুত করা হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় ১,১৪,৪৭,০০০ কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য ৮ কেজি হিসাবে প্রায় ১ লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে ১১ মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুত রয়েছে প্রায় ১৭ লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। এপ্রিলে ৭৪ কেজি প্রতি বস্তা লবণ ৬০০ টাকা দরে বিক্রি হলো, এখন তা বেড়ে ৮৫০ টাকায় দাঁড়িয়েছে। চামড়াটা তো আপাতত আপনার একটু নিয়ন্ত্রণ একটু আছে, আগের থেকে একটু কমের দিকে আছে, কেন বুঝি নাই। তবে চামড়ার কোনো চাহিদা নাই। ৭৪ মাসে আপনার বৃষ্টি বাদল ছিল, তখন আপনার বাজারটা একটু
বাড়ছিল। কক্সবাজারের টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণে ক্রুড উৎপাদন হয়ে থাকে। পরবর্তীতে সে ক্রুড নিয়ে আসা হয় চট্টগ্রামের বিভিন্ন মিলে। নানা প্রক্রিয়ায় ক্রুড পরিশোধন করে তৈরি হয় লবণ। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিল মধ্যস্বত্বভোগীরাই সে ক্রুড কিনে মাটির নিচে মজুত করেছে বলে অভিযোগ মিল মালিকদের। যেখানে লবণ উৎপাদন হয় সেখানে জমিদার এবং দালাল শ্রেণী কিছু আছে, আর কিছু টাকার মালিক আছে যারা আইডিয়াল টাকাগুলো রাখবে কোথায়, লবণ কিনে তারা রেখে দেয়। 70% গর্তের মধ্যে রাখে আর 30% উপরে রাখে, উপরেরগুলা একটু আগে ভাগে বিক্রি করে। মাঠ পর্যায়ের মজুতদাররা ধীরগতিতে ক্রুড পাঠানোর কারণে লবণ উৎপাদনে কিছুটা সংকট হচ্ছে বলে অভিযোগ এই মিল মালিকের। স্টক হোল্ডারের কাছে যারা অনেক টাকার মালিক বা যাই বলে মজুতদার বলে, ওদের মালগুলি কিন্তু আসলে এখন আসবে না। ওরা এই বৃষ্টির পরেই কিন্তু, বর্ষার পরেই কিন্তু ওরা মালগুলি বিক্রি করার চেষ্টা করবে। বিসিক একমাত্র পরে ওদের কাছ থেকে ওইখানে যদি তদারকি করে, মাঠ পর্যায়ে তদারকি করে যদি ওই মালগুলি আনার ব্যবস্থা করে দেয় মিল পর্যায়ে, তাইলে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। উৎপাদনের কার্যক্রমটা একটু স্বাভাবিক হতে ওই দামটা পুনরায় বৃদ্ধি পেয়ে ওই পরিমিত মাত্রায় আগমন ঘটছে। এই জন্য এটাকে হুট করে আমরা ভাবছি যে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, চাকতায়, রাজাখালী এবং পটিয়া ও বোয়ালখালীতে মিল রয়েছে 111টি। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদন থেকে শুরু করে মিলে এনে রিফাইন শেষে লবণ বাজারজাত করার মাঝে অন্তত 8টি পক্ষ সক্রিয়ভাবে জড়িত থাকে, আর সময় লাগে 5 থেকে 7 দিন। এর মাঝে কোনো একটি পক্ষ কারসাজি করলে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার। চট্টগ্রামের মাঝিরঘাটের লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জের 1,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার দুপুরে রূপগঞ্জের হাটাবো এলাকায় 3 স্টার বেকারিতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ 50,000 টাকা জরিমানা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। পরে আতলাপুর ও মাসুমাবাদ এলাকায় আরও 1,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগে 3,94,552টি কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে। লালন পালন করা হয়েছে প্রায় 4,55,053টি। চাহিদার চাইতে 60,495টি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আর বিভাগে প্রায় 350 কোরবানির পশুর হাট বসবে। বিস্তারিত রিপোর্টে। কয়েকদিন পরই শুরু হবে কোরবানির পশুর হাট। নিজেদের গবাদি পশু শেষ মুহূর্তে হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বরিশাল বিভাগের 6 জেলায় ঈদুল আজহা সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। খামারিরা পশু বিক্রিতে এবছর ভালো মুনাফার আশা করছেন, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে তারা। ডাক্তার চিকিৎসা সবকিছু নিয়মিত করা হয়। যেগুলো ছোট এগুলো 80 থেকে 1 লাখ টাকার ভিতরে আছে, আর যেগুলো একটু বড় ওইগুলা 1,30,000 থেকে 1,50,000-এর ভিতরে এগুলা আছে, এগুলা বিক্রি করা যাবে ইনশাল্লাহ। বিভাগে 3,94,552টি কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে। প্রস্তুত করা হয়েছে প্রায় 4,55,053টি। চাহিদার চাইতে 60,495টি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু বিক্রি করার ফলে তারা তাদের অর্থনৈতিক অনেক চাঙ্গা হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রাণী সম্পদের অর্থনৈতিক অনেক চাঙ্গা হবে। দেশের দালালের দ্বন্দ্ব দৌরত্ব থাকবে না। এখানে পুলিশ প্রশাসন এবং স্থানীয় আমাদের প্রশাসনের সাথে বিষয়ে কথা হয়েছে এবং তারা বিষয়টা জোরালোভাবে দেখবে। এবছর বরিশাল বিভাগে প্রায় 350টি কোরবানির পশুর হাট বসবে, যেখানে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর পাশাপাশি 160টিরও বেশি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে কোরবানিতে পছন্দের শীর্ষে থাকে লাল গরু, যা রেড চিটাগং ক্যাটল নামে পরিচিত। শুধু লাল নয়, মীর কাদিম, শাহিওয়াল, ফ্রিজিয়ান গরুর চাহিদাও রয়েছে প্রচুর। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কিছুদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। লাল গরু চট্টগ্রামের মানুষের কাছে কোরবানিতে প্রথম পছন্দ। রেড চিটাগং ক্যাটেল নামের চট্টগ্রামের বিশেষ জাতের এই গরুকে অষ্টমুখী লাল গরু বলে থাকেন অনেকে। মাঝারি আকার, সুদর্শন ও সতেজ হওয়ায় চাহিদার শীর্ষে থাকে চট্টগ্রামের আদি জাতের এই লাল গরু। শুধু লাল গরু নয়, মীর কাদিম, শাহিওয়াল, ফ্রিজিয়ান গরুর চাহিদা রয়েছে প্রচুর। চট্টগ্রাম মানুষের আসলে লাল গরুর প্রতি একটু আকর্ষণ বেশি, এভাবে আমরা গরুর কালেকশন রাখছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ শাহিওয়াল আছে, এই শাহিওয়ালের চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি। গরুর চেহারাও ভালো, আবার কাস্টমার আসে যেই আসছে সেই আবার তো মানে কত নিচ্ছে। কয়েকদিন পরেই সারা দেশে পুরোদমে শুরু হবে কোরবানি পশু কেনাবেচা। এখন খামারগুলোতে চলছে কোরবানি পশুর বাড়তি পরিচর্যা। গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। গোসল করানো হয় প্রায় প্রতিদিনই। প্রতিনিয়ত পশুর থাকার জায়গা পরিষ্কার রাখা হয়। প্রতিদিন 2 বেলা প্রাকৃতিক খাদ্য, ভুট্টা, খৈল, কাঁচা ঘাস, গমের ভুসি ও খড় খাওয়ানো হয়। স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরুর খাদ্য ঘাসে সবাই খাওয়াচ্ছে এবং কুড়ার সাথে কুড়া ভুসি খাওয়াচ্ছে। ওখানে ভাত, জাউ, স্টেরয়েড ট্যাবলেট এরকম কোনো কেউ খাওয়াচ্ছে না। চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা প্রায় 9 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মেহেরপুরে মনোরমা মিনি চিড়িয়াখানা থেকে 27টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। রোববার মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় চিড়িয়াখানাটিতে অবৈধভাবে রাখা হনুমান, বানর, অজগর ও বিভিন্ন প্রজাতির পাখি সহ মোট 27টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এসব প্রাণী পরিবেশ উপযোগী বাসস্থানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আরিফ। নিবিড়, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রেণু ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। অবৈধ জাল দিয়ে নদী থেকে শিকার হচ্ছে বাগদা ও গলদা চিংড়ির রেণু। সঙ্গে ধরা পড়ছে অন্য মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীর লার্ভা। ভোলার মেঘনা সহ বিভিন্ন নদীতে নির্বিচারে শিকার করা হচ্ছে চিংড়ির রেণু। সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না জেলেরা। তাদের সঙ্গে অনেক এলাকায় যোগ দেন নারী ও শিশুরা। রেণু সংগ্রহের পর অন্য মাছের পোনা ও জলজ প্রাণী ফেলে দেয় তা মারা যাচ্ছে। আর এসব রেণু ব্যবসায়ীরা কিনে সরবরাহ করছে খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায়। তবে নদীতে মাছ না থাকায় বাধ্য হয়ে রেণু শিকারের অজুহাত জেলেদের। কোনো কাজ কামাই নাই, গাঙ্গ নদীতে মাছ নাই, এই কথা এই ঠেলা ঠুলা দিয়ে ধরি। আর অনেক কিস্তি মিস্তি মাসের দেড়াদিন আছে, তাই বাধ্য হয়ে আমরা এই বাগদা ফলা ধরি। সংশ্লিষ্টরা বলছেন অপরিকল্পিত রেণু শিকারের কারণে নদীর মাছ ও জলজ প্রাণী বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য প্রয়োজন কঠোর নজরদারি। সমুদ্রে যে মাছগুলো আছে সেই মাছগুলো ব্যতীত অন্যান্য যে সামুদ্রিক লার্ভাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। একটা গলদা চিংড়ির পাশে আরো 100 অন্য মাছের ফোনা ওঠে, এতে নদীর মাছের অনেক মাছ ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেণু ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। পর্যায়ক্রমে আমরা যাকেই পাবো তাকে আইনের আওতায় আনবো এবং এই রেণুপোনা ধরার প্রবণতাটা কমবে। জেলেদের তথ্য মতে শিকারীদের কাছ থেকে স্থানীয় পর্যায়ে 1000 রেণু 1200 থেকে 1300 টাকায় কেনা হচ্ছে, যা অন্যত্র বিক্রি হচ্ছে 2700 থেকে 3000 টাকায়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় 3 কোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধভাবে রেণু সংগ্রহ করে হ্যাচারিতে বিক্রির উদ্দেশ্যে ভোলা থেকে মেঘনা নদী দিয়ে ঢাকার পথে যাচ্ছিল চিংড়ি রেণুর চালান। এমন সংবাদে কোস্টগার্ড সদস্যরা রোববার ভোরে মেঘনা নদীর কোদালপুর এলাকায় ওই ট্রলারে অভিযান চালায়। এ সময় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে ট্রলারের লোকজন পালিয়ে যায়। জব্দ করা হয় 145টি ড্রামে থাকা 72 লাখ রেণু চিংড়ি। পরে জব্দ করা চিংড়ি রেণু ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
পটুয়াখালীর তেঁতুলিয়া ও আগুনমুখা নদীতে নেই ইলিশের দেখা। খালি জাল হাতে ফিরছেন জেলেরা। অন্যদিকে সমুদ্রেও জারি রয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে উপকূলের হাজারো জেলে পরিবার। মৎস্য বিভাগ বলছে, প্রচণ্ড দাবদাহে নদীর উপরের পানি বেশি গরম হয়ে যাওয়ায় মাছ নেমে গেছে নিচে কিংবা সরে গেছে গভীর সমুদ্রে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীর তেঁতুলিয়া ও আগুনমুখা নদী এখন ইলিশ শূন্য। জাল ফেলে নদীতে সময় পার করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে আসতে হচ্ছে খালি হাতে। অন্যদিকে সমুদ্রে মাছ ধরাও এখন বন্ধ। সরকারি নিষেধাজ্ঞা আর প্রকৃতির বৈরিতায় কার্যত থমকে গেছে উপকূলের মৎস্যজীবীদের জীবন। রোজগার না থাকায় চরম অর্থকষ্টে দিন কাটছে জেলে পরিবারগুলোর। বিভিন্ন ধরনের ছোট ফাঁসের অনেক প্রকার জাল দেওয়া হয়, যার কারণে কি মাছগুলো এদিকে আসছে না। নদীতে অনেক চর্চা গিয়ে গেছে, এর লেগে মনে করেন মাছ এখন মাছ তো থাকে গভীর পানিতে, এখন তো আর মাছ এদিকে উঠে আইতে পারে না। মাছ ইদারিং আমরা পাই না, মাছ নাই বললেই চলে নদীতে। জানলেও খুব সময় কষ্টে যাইতেছে আর কি। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। উচ্চ তাপমাত্রা ইলিশ সহ বিভিন্ন মাছের স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করেছে। আমরা আস্থা রাখতে চাই আমাদের এই তাপমাত্রা কমে গেলে, বৃষ্টিপাত হলে, তাহলে আমাদের এই নদ নদীতে, আমাদের বিশেষ করে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় আমাদের জেলেদের জালে ব্যাপক পরিমাণে মাছ ধরা পড়বে। মার্চ এপ্রিল 2 মাস তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে মাছ শিকারে ছিল নিষেধাজ্ঞা। অন্যদিকে 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরের তীরবর্তী এ জেলায় 89,000 নিবন্ধিত জেলে রয়েছে। তবে এই নিবন্ধন তালিকার বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ জেলে, যারা প্রতিনিয়ত মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠি পৌর এলাকার সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলজটে সড়কে চলাচলে ভোগান্তির যেন শেষ নেই। এই অবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছোট বড় খানাখন্দে ভরা সড়ক, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা। অনেক স্থানে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে যায় পানি। এ চিত্র ঝালকাঠি পৌরসভার। এলাকাবাসীর অভিযোগ, শহরের প্রায় সবগুলো সড়কেরই এমন বেহাল দশা। তবে বর্ষায় নাগরিক দুর্ভোগ পৌঁছে চরমে। একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা জলাবদ্ধতা আবদ্ধ হয়ে যায়। মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। রাস্তা একটা ভাঙা, রাস্তা কাটাই ডাক দিয়া কোনো বেটা চালাবার কোনো কায়দা নেই। কাঁঠালতলার রাস্তা, সিটি পার্কের রাস্তা, পৌরসভা সহকারের রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করতে পারে না। পৌরসভার সামনের রাস্তা যদি এইরকমের হয়, এটা মানুষজন কিভাবে চলাফেরা করে? এই যাত্রী আসা যাওয়া করতে পারে না ঠিক মতন। নাগরিক ভোগান্তির কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, প্রকল্প গ্রহণ অথবা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আশাবাদী যে খুব শীঘ্রই এগুলো মেরামতযোগ্য রাস্তাগুলো অবশ্যই সংস্কার করা হবে। 16.8 বর্গ কিলোমিটার আয়তনের ঝালকাঠি পৌরসভায় প্রায় 86 কিলোমিটার সড়ক রয়েছে। 2000 সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। 1 বছর মেয়াদী সড়ক সংস্কার প্রকল্পের সময়সীমা শেষ হয়েছে আরও 2 বছর আগে, অথচ এখনও কাজই শুরু করেনি ঠিকাদার। এতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বেকুটিয়া ফেরিঘাট সড়কে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠছে, কাজ না করেই প্রকল্পের পুরো অর্থ তুলে নেয়ার। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিইডি। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেবে গেছে সড়কের 2 পাশ, ভেঙে গেছে অনেক অংশ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2022 সালের মার্চে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা থেকে বেকুটিয়া ফেরিঘাট পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মিরাজুল ইসলামের মালিকানাধীন ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরুই হয়নি। বেহাল সড়কে চলাচল করে ভোগান্তিতে এলাকাবাসী। অভিযোগ উঠেছে, কাজ না করেই প্রকল্পের পুরো অর্থ তুলে নিয়েছেন ঠিকাদার। পোলাপান চলতে পারে না, একটা রোগী নিয়ে আসা যাওয়ার সমস্যা, মাইক্রো গাড়ি আসতে পারে না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, খুবই সমস্যার মধ্যে আছে। 2 কিলোমিটার রাস্তায়
2 থেকে 2.5 কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছিল, কিন্তু সেখানে একটা ইট খোয়া বা একটা বালির কোনো কাজ হয় নাই। কাজ ধরে না, পরে শুনি পরবর্তী জানিয়ে শুনি যে টাকা উঠিয়ে নাকি সব খাইয়ে ফেলছে। অর্থ উত্তোলনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিইডি। যে সমস্ত প্রকল্পের কাজগুলো সম্পন্ন করা হয় নাই, সেই সমস্ত প্রকল্পের কাজের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের মন্ত্রণালয়ের টিম আমাদের একটা নীতিমালা বা আমাদের একটা সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এলজিইডির তথ্য মতে শারিকতলা বেকুটিয়া সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 2,23 লাখ টাকা। ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত 30 ফিলিস্তিনি। গাজার 77% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজা পরিস্থিতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে স্পেন ও জার্মানি। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা উপেক্ষা করে দখলদারদের অভিযানে গাজার মানবিক বিপর্যয় পৌঁছেছে চরমে। রোববার উপত্যকাটির খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার গাজার গণসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার 77% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে চলে যেতে বলা হয় ফিলিস্তিনিদের। এতে করে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে বাসিন্দারা। এদিকে স্পেনের নেতৃত্বে 20টি দেশ মাদ্রিদে একত্রিত হয়ে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানিয়েছে। স্পেন বলেছে, এই যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে অবরোধ ভেঙে খাদ্য গাজায় প্রবেশ করতে দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানায় তারা। যুদ্ধ বন্ধের দাবি জানায় জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে সমাধান খুঁজতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। পশ্চিমা ঘেঁষা মানসিকতা ও গাজার গণহত্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশটির তরুণ সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম মাস্কড ইউথ মুভমেন্ট নামে চলছে এই আন্দোলন। মুখ থেকে কণ্ঠ পরিবর্তন করে এবং পরিচয় গোপন রেখে সৌদি শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদার সংস্কার ও ভিশন 2030-এর মতো উদ্যোগ তাকে বিশ্ব নেতাদের সুনজরে এনেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় $300 বিলিয়ন 145টি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। তবে বিশ্বমঞ্চে যখন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, দেশে তখন তার বিরুদ্ধে চলছে সরব আন্দোলন। সৌদি তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করেই সালমানের বিরুদ্ধে প্রতিবাদের পথ ধরেছেন। সৌদি আরবে বিরল ঘটনা হিসেবে প্রথমবারের মতো যুবরাজের বিরুদ্ধে টিকটকে শুরু হয়েছে মাস্কড ইউথ মুভমেন্ট। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন, যেখানে এমবিএস এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে। তরুণদের অভিযোগ, যুবরাজ নাগরিকদের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে উন্নয়নের নামে চালাচ্ছেন $বিলিয়ন বিনোদন শো। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ের কনসার্ট, নাচ গান, খোলামেলা বিনোদন এবং বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন, এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধের ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী। গাজার গণহত্যায় তার নীরব ভূমিকা নিয়েও চলছে সমালোচনা। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন। এ অবস্থায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সমালোচনার কারণে গ্রেফতার, কারাদণ্ড বা ভ্রমণ নিষেধাজ্ঞার নজির রয়েছে। ফলে মাস্কড ইউথ মুভমেন্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি20 সিরিজ খেলতে লাহোর পৌঁছেছে বাংলাদেশি ক্রিকেটারদের প্রথম বহর। ইনজুরির কারণে ছিটকে গেছেন মোস্তাফিজ, ডাক পেলেন খালেদ। বিরোধ আর নিষেধাজ্ঞার পর মুখোমুখি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বৈঠকে জোর দেওয়া হয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা ও যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনের ওপর।
আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের দখলদারির বিরোধিতা অব্যাহত রাখবে বলে জানায় আঙ্কারা। স্থানীয় সময় শনিবার তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। পরে 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন দুই নেতা। ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তারাও। বৈঠকে আলোচনা হয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা ও যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠন নিয়ে। এরদোয়ানের কার্যালয় জানায়, সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি ও আগ্রাসন গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তুরস্ক সব আন্তর্জাতিক মঞ্চে বিরোধিতা অব্যাহত রাখবে বলেও জানান এরদোয়ান। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে রিয়াদ গিয়েছিলেন আহমেদ আল শারা, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। শুক্রবার যুক্তরাষ্ট্র প্রথম দফায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একই পদক্ষেপ গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নও। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া কর এবং রাষ্ট্রীয় খরচ কমানো বিষয়ক বিল নিয়ে শুরু হয়েছে বিস্তর বিচার বিশ্লেষণ। নতুন তথাকথিত এই মহা বিল মার্কিন অর্থনীতিকে সাহায্য করবে নাকি বিপদে ফেলবে তা নিয়ে তুমুল বিতর্ক চলছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, খসড়া এই নীতি যদি আইনে পরিণত হয় তবে নিম্নবিত্ত মার্কিন নাগরিকদের ভোগান্তি বাড়বে। ধনী মহলে আবার তার ইতিবাচক প্রভাবে বেশি লক্ষণীয় হবে এমন ধারণা গণমাধ্যমের। এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। কংগ্রেসের রাতভর বিতর্ক আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে পাশ হয় রিপাবলিকানদের অর্থনৈতিক বিল। বিলটির মূল কাঠামো ধনীদের জন্য কর ছাড় আর দরিদ্রদের জন্য সেবামূলক কর্মসূচিতে কাটছাট। নতুন এই খসড়া বিলটি সিনেটে আরও পরিমার্জিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তা আইনে পরিণত হলে আদৌ মার্কিনদের অর্থভাণ্ডার সমৃদ্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিভিন্ন নথি বলছে, মার্কিনদের বর্তমান রাষ্ট্রীয় ঋণ প্রায় 37 ট্রিলিয়ন বা 37 লাখ কোটি মার্কিন ডলার। বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিলে আগামী 10 বছরে এই ঋণ বাড়বে আরও প্রায় 3.8 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে একাধিক খাতে খরচা কমিয়ে কেবল 1 ট্রিলিয়ন ডলারের ঘাটতি পূরণ হতে পারে। এছাড়াও প্রতিরক্ষা, অভিবাসন ও হোমল্যান্ড সিকিউরিটি খাতে খরচ বাড়ানোর পরিকল্পনা চলছে। কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, এতে 10 বছরে বিলটি ঘাটতি বাড়াবে প্রায় 3.1 ট্রিলিয়ন ডলার। প্রাথমিক হিসাব বলছে, নতুন এই নীতি বাস্তবায়িত হলে উচ্চ আয়ের মানুষ সবচেয়ে বেশি লাভবান হবেন। বিশ্লেষণে দেখা যায়, উপরের স্তরের 20% মানুষ পাবেন গড়ে প্রায় $12,000 কর ছাড়, যেখানে নিম্ন আয়ের মানুষ পাবেন মাত্র $160। তবে নতুন শর্তে কাজ না থাকলে মিলবে না মেডিকেড বা খাদ্য সহায়তা। এই বিধান কার্যকর হবে 2026 সালের শেষ দিকে। বিশ্লেষকরা বলছেন, এসব পরিবর্তনে কেবল প্রাপ্তবয়স্ক নয়, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় প্রান্তিক মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি হবে বলে জানান বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানি সেনাদের অভিযানে ভারত সমর্থিত 9 বিদ্রোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। অভিযানে গোলাগুলিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান বিভাগের 4 জন, বাগ বিভাগে 2 জন এবং ট্যাঙ্ক বিভাগে 2 জন নিহত হয় বলে জানায় পাকিস্তানের ISPR বা আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে আরও জানানো হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানায় ISPR। সুইজারল্যান্ডে একটি বিলাসবহুল রিসোর্টের পাশ থেকে 5টি স্কি অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির স্থানীয় পুলিশের এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই স্থানে 3টি এবং আরও বাকি 2টি মরদেহ পাওয়া যায় অন্য জায়গায়। ওপর কিছুটা উঁচুতে 3টি মরদেহ পাওয়া যায় বলে জানায় উদ্ধারকারী প্রতিষ্ঠান এয়ার জার্মাট। আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে শৃঙ্গের নিচে অ্যাডলার হিমবাহ এলাকায় 2টি মরদেহ পাওয়া যায়, জানায় পুলিশ। স্থানীয় পুলিশের মতে, মরদেহগুলো বিভিন্ন উচ্চতায় তুষারধসের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
আন্তর্জাতিক শিক্ষার্থী নীতি ও গবেষণায় বিদেশি অংশীদারিত্বের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি এখন হুমকিতে ফেলেছে গোটা উচ্চশিক্ষা খাতকে। আসন্ন সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনিশ্চয়তা ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকান কাউন্সিল অন এডুকেশন। ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পড়েছে সরাসরি ফেডারেল চাপের মুখে, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও গবেষণায় বিদেশি অংশীদারদের সম্পৃক্ততাকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর অবস্থানে বিপাকে হার্ভার্ড সহ দেশটির বহু বিশ্ববিদ্যালয়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযোগ, বারবার ফেডারেল আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন, যদিও আদালত সে নির্দেশ স্থগিত করে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা সংগঠন আমেরিকান কাউন্সিল অন এডুকেশন বলছে, চাপটা এখন হার্ভার্ডের গণ্ডি ছাড়িয়ে পুরো দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সারা স্প্রাইটজার এক সাক্ষাৎকারে জানান, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি সহ একাধিক বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে নজরদারির আওতায়। তিনি জানান, এপ্রিলে ভিসা বাতিল ও শিক্ষার্থীদের সেভিস রেকর্ড মুছে ফেলার ঘটনায় পরিষ্কার ব্যাখ্যার দাবিতে পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটিকে চিঠি দেয়া হলেও কোনো জবাব আসেনি। বিশ্লেষকরা জানান, আগামী সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা কতটা কমবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনিশ্চিত কারণে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রকে এখন ঝুঁকিপূর্ণ গন্তব্য হিসেবে ভাবছে, আর এর প্রভাব পড়ছে শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, পুরো অর্থনীতিতেই। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে 8.7%। সরকারি নীতির নেতিবাচক প্রভাব, সীমান্তে হয়রানি আর ভিসা জটিলতায় দেশটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অক্সফোর্ড ইকোনমিক্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই ধসের চিত্র। অনেকের কাছে স্বপ্নের ঠিকানা যুক্তরাষ্ট্র। কেউ যেতে চান ভ্রমণে, কেউ উচ্চশিক্ষায়। তবে অনেকেই বর্তমানে মুখ ফিরিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে। 2025 সালে দেশটিতে বিদেশি পর্যটক কমবে 8.7%। আশঙ্কাজনক এই পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স। সবচেয়ে বড় ধস দেখা যাবে প্রতিবেশী কানাডা থেকে, যেখানে পর্যটকদের সংখ্যা কমবে 20%-রও বেশি। মেক্সিকো ও পশ্চিম ইউরোপ থেকেও পর্যটক কমবে উল্লেখযোগ্য হারে। সরকারি বাণিজ্য নীতি, সীমান্তে কড়াকড়ি এবং অভিবাসন নিয়ে নেতিবাচক বার্তার প্রভাবেই এই ধস বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পর্যটকদের হয়রানির খবর, এমনকি আটক হওয়ার ঘটনাও বিশ্বজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। চলমান বছরের মে থেকে জুলাই এই 3 মাসে টিকিট বুকিং কমেছে প্রায় 11%। শুধু মার্চ মাসেই বিদেশি পর্যটক কমেছে প্রায় 12%, যা ফেব্রুয়ারির তুলনায় 2 পয়েন্ট বেশি। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যে জানানো হয়েছে, পর্যটকদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এতে করে বছরে $850 কোটি রাজস্ব হারাতে পারে যুক্তরাষ্ট্র। ট্যুরিজম, যেখানে যুক্তরাষ্ট্রের জিডিপির 9%, 2 কোটি মানুষের কর্মসংস্থান এবং সরকারের 7% কর আয়ের উৎস, সেখানে এই ধস ভয়াবহ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে কানাডা সীমান্তবর্তী অঞ্চল ও বড় শহরগুলোর অর্থনীতিতে সরাসরি এর নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ছিটকে গেলেন পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় পাকিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন এ দলের হয়ে দারুণ পারফর্ম করা খালেদ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি20 খেলে আইপিএলে যোগ দেন কাটার মাস্টার। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন 3 ম্যাচ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের 2 ম্যাচে বল হাতে নিজের সাক্ষরতার প্রমাণ দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 ওভার বল করে 33 রানে নিয়েছেন 3 উইকেট। বিসিবি জানিয়েছে, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে হালকা ফ্র্যাকচার হয়েছে কাটার মাস্টারের, যে কারণে অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই পাকিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সিরিজে 2 ওয়ানডেতে পেয়েছেন 3 উইকেট, আর 2টি 4-3-এর ম্যাচে পেয়েছেন 10 উইকেট। প্রথমবারের মতো টি20 দলে সুযোগ পেলেন সিলেটের এই পেসার। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলে সাকিব আল হাসানের 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পেলে লাভ হবে বাংলাদেশেরই, এমনটাই মনে করেন হান্নান সরকার। সাবেক নির্বাচকের মতে টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট।
আরব আমিরাত সিরিজ হারলেও পাকিস্তানে ভালো করবে লিটন দাসরা, বিশ্বাস তার। আনামুল হক বিজয় সবশেষ ডিপিএলে 4 সেঞ্চুরিতে সর্বোচ্চ রান করা ব্যাটার এ দলের হয়ে টানা 8 ইনিংসে পাননি কোনো 50-র দেখা। দেশের ঘরোয়া ক্রিকেটের মান বোঝা যায় এই একটা উদাহরণ দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের তুলনায় বাকিগুলোর অবস্থা তো আরও করুন। 3 দশক ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের ব্যর্থতার কারণ এটাই বলে মনে করেন সাবেক নির্বাচক। আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না। আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেছনে আউট হয়ে যাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। ওয়ানডে ফর্ম নিম্নমুখী, টি-20 তো আরও ভয়াবহ। 1 বছরের ব্যবধানে 2 সহযোগী দেশের কাছে সিরিজ হার ভাবনা বাড়িয়েছে ক্রিকেট ভক্তদের। অভিজ্ঞ ক্রিকেটারের অভাব দলে, এর মাঝে রাজনৈতিক কারণে কাটা পড়েছেন সাকিব আল হাসান। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো, ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। লিটন দাসকে অধিনায়ক করে 26 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে বিসিবি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পাকিস্তান সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। এক্স ফ্যাক্টর থাকে এরকম কিছু প্লেয়ার লাগবে। জাকের আলী আর শামীম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে অবশ্যই একটু বেশি সময় খেলেছে, বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না। ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান এবং আপনি যদি দেখেন অঙ্কন, এদের যে কাউকে আমার মনে হয় যে মিডল অর্ডার একটা অপশন হিসেবে ক্রিকেট বোর্ড চিন্তা করছে। কিছু এক্সপেরিমেন্ট করলে অনেক সময় সেটা ব্যাকফায়ার করে, বাট এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অনেক সময় লং রানে কিন্তু সাকসেস এনে দিতে পারে। 2026 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় আছে। লিটন দাসের নেতৃত্বে 20 ওভারের ফরম্যাটে তার আগে কেমনভাবে মানিয়ে নেবে বাংলাদেশ, সেটা হয়তো বোঝা যাবে সামনের কয়েকটা সিরিজেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। সাবিনা মাসুরা সহ বিদ্রোহী নয় ফুটবলার ছাড়াই জর্ডানে 3 জাতি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। ফিটনেস, শৃঙ্খলা ও ইনজুরি বিবেচনায় নিয়ে দল সাজিয়েছেন ব্রিটিশ এই কোচ। বয়স ও ফিটনেসের কারণেই বাদ পড়েছেন সাবিনা মাসুরা। সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার না থাকলেও এই দলকে ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন অধিনায়ক। এশিয়ান কাপ বাছাইয়ে হামজা, সমিত, জামালদের ম্যাচের উন্মাদনায় অনেকটা আড়ালে পড়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দলের 3 জাতি টুর্নামেন্ট। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে সেখানেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ কোচ। কমাস আগেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন 18 ফুটবলার। তাদের মধ্যে মনিকা, মারিয়া, ঋতু সহ মোট 9 জন ডাক পেয়েছেন বাটলারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। মাসুরা, সানজিদা, কৃষ্ণারাও আস্থা অর্জন করতে পারেননি কোচের। ভুটান লিগের পারফরমেন্স করেছেন সাবিনা, সুমাইয়ারা। তারপরও কেন ডাকা হয়নি তাদের? তাহলে কি ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন বাটলার? তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ। সাবিনার অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে কোনো সন্দেহ নেই। তার বয়স 28, এখনই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আর মাসুরার খেলার মতো ফিটনেস নেই। অনেক বিষয় বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। গত 6 মাসের পারফরমেন্স, খেলার ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কর্মকাণ্ড, শৃঙ্খলা এবং ইনজুরির ইতিহাসও বিবেচনা করা হয়েছে। কৃষ্ণা প্রায় 1.5 বছর মাঠের বাইরে। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি, নীলাও ইনজুরিতে। আর সুমাইয়া জাতীয় দলে তো তেমন সুযোগই পায়নি। এছাড়া ভুটান লিগ সে পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, সেখানে মিস কিরণও খেলতে পারবেন। দলে সিনিয়র ফুটবলার দায়িত্ব পেলেন আফিদা খন্দকার। তারও সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন বাটলার। আর সাবিনাদের বাদ দেওয়া নিয়ে কোচের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ না করার কথা জানান বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। শুধু খেলা কিংবা অভিজ্ঞতা নয়, নেতৃত্বের গুণাবলী এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আফিদা অধিনায়ক হয়েছে, এটা আমার সিদ্ধান্ত। দেশি কোচ, বিদেশি কোচ যেই থাকুক, এটা টেকনিক্যাল পার্ট। এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না।
কারণ আমি চেয়ারম্যান বলেই আমি যে সব জায়গায় মাতব্বরি করব এটা আমি করি না। সাবিনারা না থাকলেও এই স্কোয়াড ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন নারী দলের অধিনায়ক। সাবিনা আপু হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার, তো কোচের সিদ্ধান্ত, কোচ কিভাবে টিম সাজাবে। আর আমাদের টিমে অবশ্যই আছে ঋতুপর্ণা চাকমা আপু আছে, শামসুনা জুনিয়র আপু আছে, তৌর আপু আছে, মিডফিল্ডে মনিকা আপু, মারি আপু, তারা আছে। তো আগের থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে। তিন জাতির এই টুর্নামেন্টের ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন অনূর্ধ্ব 20 দল থেকে, যাকে ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বাটলার। আগামী 31 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে শেষ হয়নি সমর্থকদের বিড়ম্বনা। গতকাল রাতে অনলাইনে টিকিট ছাড়ার পর সাইবার আক্রমণের কবলে পড়ে এখনও বন্ধ আছে টিকিট বিক্রির কার্যক্রম। সমাধানে কাজ করছে টিকিফাই। সমস্যা নিরসনে সাইবার সিকিউরিটি টিম নিয়োগ দিয়েছে বাফুফে। তবে বিতর্কিত টিকিট বিক্রির প্ল্যাটফর্মকে দায়িত্ব দেয় প্রশ্নবিদ্ধ ফেডারেশন। এদিকে 2 দিন পিছিয়ে মঙ্গলবার ছাড়া হবে বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের টিকিট। অনলাইন টিকিট বিক্রির নতুন অধ্যায়ের প্রথম অ্যাসাইনমেন্টে লেজে গোবরে অবস্থা বাফুফের। এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নতুনত্ব আনতে গিয়ে বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরুতে শনিবার বেলা 12টায় অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিলেও 8 ঘন্টা পিছিয়ে ছাড়া হয় হামজা সমিতদের ম্যাচের টিকিট। তবে এর ঘণ্টাখানেকের মধ্যে সাইবার অ্যাটাকের কবলে পড়ায় বিকল হয়ে পড়ে টিকিট বিক্রির ওয়েবসাইট। যদিও এ নিয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে ও টিকিফাই। তবে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বাফুফের দায়িত্ব জ্ঞান নিয়ে। এর আগেও যাদের টিকিট ব্যবস্থাপনা বিতর্কের জন্ম দিয়েছে তাদের হাতেই কিভাবে গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তুলে দেয় ফেডারেশন। এটা আনফরচুনেটলি একটা প্রকিউরমেন্ট কমিটির মাধ্যমে এসেছে। ওদের কোনো মামলা ছিল নাকি ছিল না ওটা আমাদের এই মুহূর্তে ইনফরমেশন নাই, আমরা যাচাই করে দেখব। আমরা প্রমোট করতে চাই বাংলাদেশি কোম্পানিকে। সো যেহেতু একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, ওরা যেহেতু আতিফ ইসলাম কনসার্ট যেটা আপনারা বলেছেন করেছে, ওদের একটা এক্সপিরিয়েন্স আছে। মেবি একটা ভুল হয়ে গেছে, মেবি একটা রিজন ছিল যে সিকিউরিটি রিস্ক তো থাকতে পারে। আপনারা বুঝছেন যে দুটা জায়গা থেকে যখন একটা অ্যাটাক হয় তার মানে কেউ না কেউ তো ষড়যন্ত্র করছে এখানে। টিকিট ছাড়ার 10 মিনিটের মাথায় লাখখানেকের বেশি মানুষ লগ ইন করেছে ওয়েবসাইটে, আর ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয়ে যায় 3500-এর বেশি সংখ্যক টিকিট। এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকেছে এতেই তাই স্পষ্ট। তবে পুনরায় কখন টিকিট পাওয়া যাবে তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি বাফুফে। তবে যারা টিকিট কেটেছে তাদের আবার নতুন করে সমস্যা হলে সমাধানের আশ্বাস বাফুফের। কিছু টিকিট মিসম্যাচ হয়ে গেছে ইমেলের সাথে। আমরা একটা ফিজিক্যাল অডিট করব, একটা ফরেনজিক অডিট করে দেখব কোন টিকিটগুলি মিসম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, ওই পেমেন্টের এগেন্সে অ্যাকাউন্ট প্লাস টিকিট ম্যাচ করে নাকি করে আমরা চেক করব। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করব। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। এদিকে পরিবর্তিত হয়েছে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট ছাড়ার দিনক্ষণ। রোববার এই ম্যাচের টিকিট ছাড়ার কথা থাকলেও 2 দিন পিছিয়ে মঙ্গলবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট। বিক্রি হতে পারে নতুন কোনো ওয়েবসাইটে। ইনাফ টাইম আছে ভুটান ম্যাচে খেলাও টিকিট দেওয়ার। ওটার জন্য ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি। আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের একটা ঝামেলা চলছে, এটা মিটিগেট করে আমরা ভুটান ম্যাচেরটা ছাড়বো। পরশু দিনে আমরা ছেড়ে দিব। যদি আমরা দেখি যে একটা কোম্পানি পারছে না এটা হ্যান্ডেল করতে, আমরা এদেরকে রাখবো এটা হ্যান্ডেল করতে। সেকেন্ড গেমের জন্য আরেকটা কোম্পানিকে হায়ার করবো এই পার্টনার হওয়ার জন্য। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের আগে 30 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা। জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। আগামী ডিসেম্বরে নির্বাচন চান তারেক রহমান। বললেন এই সরকার জবাবদিহিমূলক নয়। আন্দোলন শুরু করলে 24 ঘন্টাও টিকবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা। ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা। ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।